दे हम क्या दे निशानी ये है मुश्किल। ঢাকা থেকে কিছুটা দূরে অবস্থান করছে পুরাতন গোডাউন। সেখান থেকে গলা ফাটা চিৎকারের প্রতিধ্বনি দেয়ালে ঘেঁষে ঝুংকার তুলছে সেই শব্দ। নিঃসঙ্গ মানব চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় ঝুঁকে আছে। চারপাশ থেকে কালো পোশাকের দ্বৈত মানবগুলো ঘিরে দাঁড়ানো টানটান হয়ে নির্দয় হাতে বেদম পিটাচ্ছে নিঃসঙ্গ মানবটিকে। শরীরের জায়গায় জায়গায় করাঘাতের চিহ্ন। খানিকটা নেতিয়ে গেছে বয়স্ক লোকটির শরীর। একটা সময় চিৎকার থামে, সেই সাথে থামে দৈত্য মানবের করাঘাত। গম গম পায়ে আওয়াজ তুলে গোডাউনে প্রবেশ করলো কেউ। কালো পোশাকধারী মানবের মধ্যে থেকে কেউ একজন দ্রুত হাতে একটা চেয়ার এগিয়ে দেয়। শুষ্ক চোখে আঘাতপ্রাপ্ত ব্যক্তিটিকে দেখে টান টান হয়ে বসে পড়ে সেই চেয়ারে। নিজের সুচালো দৃষ্টি মেলে পর্যবেক্ষণ করে চারপাশ। ব্যক্তিটি ঘাড় বাঁকা করে খানিকটা পাশে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে পাশের জনকে, আফজাল সাহেবের খাতির যত্নে ত্রুটি রাখিসনি তাই ইউনো। পাশ থেকে দ্রুত গলায় জবাব দেয় ইউনো, না ভাই, ঠিকঠাক খাতির যত্নই করলাম এতক্ষণ, লাগলে আরো করুম, আপনি একটু দেখে নেন। জঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকায় বিধ্বস্ত আফজালের দিকে। রক্তের ছোপ ছোপ হয়ে আছে শরীরময়, ছিন্ন বিচ্ছিন্ন নাজেহাল অবস্থা। মাথা কপাল ফেটে অঝোর রক্তপাত। গায়ে অফিসের গেটআপ, বয়স্ক শরীরটা নেতিয়ে আছে চেহারের উপর। জঙ্কুকের উপস্থিতি শরীরে কাটা দিচ্ছে আফজালের। নিজের অবস্থান বুঝতে বেগতিক হচ্ছে না তার। নিজের রক্তাক্ত যখন দৃষ্টি মেলে তাকানোর চেষ্টা করে জঙ্কুকের দিকে। জঙ্কুক চোখ বলিয়ে পরখ করে নিল আফজাল সাহেবকে। খানিকটা বিরক্তি প্রকাশ করলো নিজের কণ্ঠে। দৃঢ় গলায় বিরক্তি নিয়ে বলল ইউনোকে, তুই কি আজকাল প্রেম টেম করছিস নাকি ইউনো? জঙ্কুকের কথায় থতমত খেয়ে যায় ইউনো। চুরি ধরা পড়ে যাওয়ার মতো চেহারা বানিয়ে তাকালো জঙ্কুকের দিকে। কাচুমাচু করে নিয়ে বিনয়ের সুরে বলল, আস্তাগফিরুল্লাহ ভাই, আমি এখনো সিঙ্গেল। জঙ্কুক বিরক্তি চোখে তাকায় ইউনোর হাঁসফাঁস করা চেহারায়। বনিতা না করে একরোখা গলায় বলে উঠল, তোর কাজ কাম আজকাল আমার পছন্দ হচ্ছে না ইউনো, মনোযোগ নাই কোনো কিছুতেই তোর। কই আফজাল সাহেবকে ভালো করে খাতির যত্ন করবি, তা না করে আমার জন্য রেখে দিলি তুই। হাঁসফাঁস চোখে তাকায় আফজাল সাহেবের দিকে ইউনো। বিধ্বস্ত অবস্থা তার, আর কিছুটা আঘাত করলে মৃত্যুটা নিশ্চিত। তাকে যে ছেড়ে দেওয়া হবে এমনটা নয়, মেরে ফেলা হবে নিশ্চিত। কিন্তু আফজালের সাথে শেষ কথাবার্তা আছে জঙ্কুকে, তাই বাঁচিয়ে রাখা এতক্ষণ পর্যন্ত। কিন্তু ইউনোর বোধগম্য হলো না আফজালকে একেবারে মেরে ফেলার বিষয়টি। তবে কি জঙ্কুক ভাইয়ের কোনো শেষ কথা টথা ছিল না আফজালের সাথে? ইউনো কি ভুল শুনলো তবে তখন? অপরাধীর চোখ আওড়ায় জঙ্কুকের মুখশ্রীতে। মিনমিন গলায় বলে, সরি ভাই, ভুল হয়ে গেছে। জঙ্কুক বিরক্তিতে চোখ ঘুরায় আফজালের দিকে। জঙ্কুকের কথায় আটকে ওঠে তিনি। গলা ফাটা চিৎকার করে ওঠে ছটফট করে বাঁচার জন্য। জঙ্কুক বিরক্তিতে তিক্ততা ঝেড়ে ধমক দিয়ে বলে উঠলো আফজালকে, এই চুপ, তোর মঞ্চ পেয়েছিস যে চিৎকার করে ভাষণ দিচ্ছিস? আমাকে কি তোর জনতা মনে হয়? হ্যাঁ, চুপচাপ বস। থেমে যায় চিৎকার, বন্ধ হয় ছটফট, শিরদাঁড়া দিয়ে বেয়ে যায় ভয় নামক পদার্থ। গা কেঁপে ওঠে আফজালের। নিভু নিভু ভয়ার্ত চোখে তাকায় জঙ্কুকের মুখশ্রীতে। অত্যন্ত নির্দয় সে মুখখানা জঙ্কুকের। তিনি কাঁপা কাঁপা স্বরে অস্পষ্ট বাণীতে আওড়ালো, প্লিজ মিস্টার জিওন, আমাকে ছেড়ে দিন। জঙ্কুক শক্ত গলায় আওড়ায়, বাহ, এই তো লাইনে আসছস। দেখ, তোরে দিয়া আমার কোনো কাম নাই, কিন্তু এই বিগত কয়েক মাস ধরে আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিস। ওয়ার্নিং দিছিলাম, শুনলি না। উল্টো আমার নাম ভাঙিয়ে নেতাগিরি করস, জনসম্মুখে প্রকাশ করস তুই ভালো মানুষ। এটাও আমার সমস্যা না। তুই ভালো সাজ বা খারাপ সাজ সেটা তোর ব্যক্তিগত ইস্যু, কিন্তু সমস্যা হচ্ছে তুই আমার নামের ট্যাগ ব্যবহার করে আমার পিছনে কুকীর্তি করস, নেতা হয়ে নারী পাচারের ব্যবসা করস, আবার আমার নাম রাখস শীর্ষে। তুই নাকি আমার লোক। এখন বল, এটা মেনে নেওয়া যায়? জঙ্কুকের ভয়ে আড়ষ্ট হয়ে আসে আফজাল। শুকনো ঢোক গিলে বার কয়েক। জিওন জঙ্কুক অত্যন্ত ভয়ঙ্কর গ্যাংস্টার মানুষ, নির্দয় প্রকৃতির মানুষ। পছন্দের বাইরে কিছুই করে না সে। মিথ্যা ছলনা কোনোটিই পছন্দ নয় এই মানুষটির। কিন্তু সে দুটোই করেছে জিওন জঙ্কুকের সাথে, তাছাড়া উপায়ও ছিল না তার হাতে। ক্ষমতাধর মানুষ জিওন জঙ্কুক, তার নামের দাপটে মানুষের কাঁপাকাঁপিতে ঘাম ঝরতে থাকে। দেশের বড় থেকে বড় বড় ক্ষমতাধর মানুষও জিওন জঙ্কুকের নামে ভয় করে, আর সে জিওন জঙ্কুকের এই নামটি ব্যবহার করেছিল এতদিন। নিজের অবস্থান শক্ত করতে জোর গলায় সবাইকে বলতো সে জিওন জঙ্কুকের লোক। এতে করে নারী পাচারের বেশ সফল হয়েছিল। কোনো ঝামেলা ছাড়াই 3 বছর ধরে করে আসছে এই ব্যবসা। এখন ছোট বড় সবাই ভয় করে আফজাল নামে তাকেও।
আর এই ভয়টার জন্যই গ্যাংস্টার জিওন জংকুকের নাম ভাঙানো তার মূল উদ্দেশ্য। এতে করে জিওন জংকুকের লোকেরা বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছিল, তাকে সাবধান করেছিল, সে শুনেনি। কারণ তার ধারণা ছিল জিওন জংকুক সবসময় বাংলাদেশে থাকে না, যদিও আসে তাহলে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে। স্বয়ং জিওন জংকুক তো আর তার সমূহে আসবে না, তাই জিওন জংকুকে সচক্ষে দেখার বিষয়টিও আসে না। বাকিটা সে মনে করেছিল জিওন জংকুকের লোকদের সামলে নিবে নিজের মতো করে, কিন্তু হলো তার বিপরীত। স্বয়ং জিওন জংকুক চলে আসলো তার সম্মুখে। তাই জংকুকের লোকেরা তাকে তার অফিস হতে তুলে এনেছে এই পুরাতন গুডাউনের মধ্যে। এখন সে নিরুপায়, নিজের প্রাণ বাঁচানোর জন্য আকুল আকুতি বিলাপ করছে, কিন্তু কেউ তার কথা কানে তুলছে না। আফজাল সাহেব নিভু নিভু চোখে জংকুককে দেখে কথাগুলো ধাতস্থ করলো। ভয়ার্ত চোখ আওড়ালো জংকুকের বেপরোয়া মুখে। খানিকটা ছটফট করলো নিজে নিজে হাত ছাড়ানোর। ব্যর্থ হয়ে আকুতি জড়ানো গলায় বলল জংকুককে, জিওন সাহেব ক্ষমা করুন আমাকে, আমি বুঝতে পারিনি আপনি এতটা অসন্তুষ্ট হবেন আমার কাজে। যদি জানতাম তাহলে কখনোই এমনটা করতাম না আপনার নামের পিছনে। সরি, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো ক্ষমা করে দিন আমাকে প্লিজ মিস্টার জিওন। আমার নিজের জায়গাটা শক্ত করতে আপনার নামটা জড়িয়েছিলাম আমাদের নারী পাচারের ব্যবসাটায়, কিন্তু আমি বুঝতে পারিনি এই বিষয়টি যে আপনার এতটা অপছন্দ হবে। তাই অনুরোধ করছি আপনাকে, শুধু এবারের মতো ক্ষমা করে দিন আমাকে। ওয়াদা করছি নেক্সট টাইম আর কখনো এমনটা হবে না মিস্টার জিওন, প্লিজ দয়া করুন। আফজাল সাহেবের কথাগুলো পছন্দ হলো না জংকুকের। তাদের চরম বিরক্ত সে। এই আফজাল নামটা উটকো ঝামেলা, তার নাম ভাঙিয়ে ব্যবসা করছে, সেটা জংকুকের প্রধান সমস্যা কারণ নয়। তার সমস্যা হলো আফজালের নারী দেহ নিয়ে ব্যবসা করাটা, তবু আবার তার নামে। আর এই একটি বিষয় সে আজও মেনে নিতে পারে না। নারীর জাত মায়ের জাত, সে সম্মান করে। সেই নারীকে দিয়ে জোরপূর্বক ব্যবসা করাটা তার পাল্লায় পড়ে না কখনো। কোনো নারী স্বেচ্ছায় কারো বেড পার্টনার হলে ঠিক আছে, কিন্তু জোরাজুরি মোটেও ঠিক নেই। সে দুনিয়ার কোনো খারাপ কাজে প্রতিবাদী নয়, কিন্তু এই একটা বিষয়ে ঘোর আপত্তি তার। পছন্দ না অপছন্দের বিষয়টি জংকুকের। নারী জাতির উপর অখ্যাত শ্রদ্ধা তার। মা শিখিয়েছেন কখনো কোনো পরিস্থিতিতেই নারী জাতিকে অসম্মান করা যাবে না, যেটা আজও পালন করে আসছে জংকুক। এতটা নির্দয় হয়েও আজ পর্যন্ত অদ্ভুতভাবে নারীদের অসম্মান করতে পারেনি সে। তাই সর্বদা নারী জাতিকে সম্মানের চোখে দেখে এসেছে বরাবরই। কিন্তু আফজাল সমাজের আদর্শ নেতা হয়ে সেই সমাজকে কলঙ্কিত করছে প্রতিনিয়ত। ছোট ছোট কিশোরী মেয়েদের স্কুল কলেজ ভার্সিটির গেট থেকে তুলে এনে জোরপূর্বক নারী দেহ ব্যবসা করছেন, তাদের দিয়ে টাকা ইনকাম করছে অবুঝ নাবালিকা মেয়েদেরকে দিয়ে। ভিন্ন দেশে পাচার করছে এই মেয়েদের। তাই সে এই বিষয়টি নিয়ে দেখবে। দেখ, আমি গ্যাংস্টার মানুষ, দুনিয়ার শেষ খারাপ কাজগুলো করাই আমার নীতি। আমি করিও সেটা অনায়াসে, আমার বিবেক বুদ্ধি কিছুই বাধা দেয় না, আর না আবেগী হয়। ছোট থেকেই পাওয়ারের প্রতি প্রচন্ড লোভ ছিল আমার। চাইতাম গোটা দুনিয়া আমার হাতের মুঠোয় থাকবে। সেই লোভে একটার পর একটা পদক্ষেপ নেওয়া আমার। খুন খারাপি, হাঙ্গামা, শোরগোল, গুন্ডাবাজি সবই করেছি। ধীরে ধীরে নিজের নামের ভয়ে আদিত্য বিস্তারিত করেছি মানুষের মনে। পাওয়ার আসতে শুরু করলো, ক্ষমতা বাড়লো, নিজেকে দুর্দান্ত মাফিয়াতে রূপান্তরিত করতে পাওয়ার নিয়ে খেলতে শুরু করলাম। একটা সময় থেকে শুরু হয় মানুষের মনের মধ্যে ভয় আমাকে ঘিরে। নিম্ন বর্গের থেকে উচ্চ বিলাসী মানুষজন যখন আমার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপে, তখন পৈশাচিক আনন্দ পাই নিজের মনে। কিন্তু এত কিছুর পরেও আমি কোনো একটা জায়গায় এসে আটকে যাই, সেটা হলো নারী। দেখ, নারী জাতিটা আমার কিন্তু বেশ পছন্দ না, অপছন্দেরই, প্যারাময় মনে হয় আর কি। কিন্তু তাই বলে আমি কখনো সেই নারী জাতির অসম্মান করিনি। সবসময় মন থেকে একটা সম্মান আসে নারী জাতির উপর, আর সেটার কারণ হলো আমার মা, তারপর দাদি। তারা আমাকে ছোট থেকে শিক্ষা দিয়ে এসেছে যে নারীরা হলো মায়ের জাত, আর মায়ের জাতিদের অসম্মান করতে নেই, বরং সম্মান দিতে হয়। এই একটা কথায় আমি কখনো অবজ্ঞা করতে পারি না। না চাইতেও নারীদের উপর শ্রদ্ধাবোধ চলে আসে আমার। গভীর শ্রদ্ধা যাকে বলে। দুনিয়ায় সবচাইতে নৃশংস নিকৃষ্ট কাজগুলো আমি করেছি, শুধু নারী বিষয়ে কাজগুলো ছাড়া। এতটুকু বলে থামে জংকুক, ঝুঁকে আসে আফজালের দিকে। উরুতে নিজের দু হাতের ভর রেখে হালকা ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আফজলের ভয়ার্ত মুখশ্রীতে। পুনরায় মাত্রাতিক শান্ত কণ্ঠে বলে ওঠে জংকুক, দেখ, কোনো নারী স্বেচ্ছায় তোর বেড পার্টনার হলে সমস্যা নেই, কিন্তু জোরাজুরিটা পছন্দ না আমার। তুই একটাবার চিন্তা করে দেখ তো,
কত হাজার হাজার কিশোরী মেয়েদের সাজানো গোছানো স্বপ্ন নষ্ট করছিস তুই। কত বাবা মার বুক খালি করে তাদের মেয়েদের পতিতালয়ে পাঠিয়েছিস তুই। উফ, অসহ্য। এই একটা বিষয় সহ্য হয় না আমার, গা শিউরায় ওঠে রাগে। তাই তোকে আগে ওয়ার্নিং করেছিলাম এই রাস্তা থেকে সরে যেতে, গেলি না। বরং তুই আমার লোকদেরকে টাকা অফার করলি, আমার সাথে বন্ধুত্ব করতে চাস। তাই আমিও ভেবেচিন্তে দেখলাম তোর অফার আসলেই অ্যাকসেপ্ট করা যায়। যাই হোক, অফার অ্যাকসেপ্ট করলাম তোর। আজ থেকে তোর সাথে বন্ধুত্ব করলাম। আর সেই বন্ধুত্বের দাবিতে আজ থেকে তোর সকল বিজনেস, বাড়ি গাড়ি, টাকা, ব্যাংক ব্যালেন্স সব আমার নামে। দেখ, তোর সামনে কিছু দলিল পত্রের পেপার রাখা আছে। এখন তুই সেখানটায় সহজ সরল হাতে সাইন করে দিবি এবং বাধ্য ছেলের মতো মরে যাবি আমার ছেলেদের হাতে। নয়তো বেশি করলে টর্চারও বেশি হবে তোর সাথে। রেহাই পাবি না। তোর আঙুল কেটে টিপসই নিবে আমার ছেলেরা। এখন তুই যেটা চাইবি সেটাই করবে আমার ছেলেরা তোর সাথে। ইচ্ছে তোর, কাজটা আমার ছেলেদের। এখন ঝটপট বলে ফেল কি চাস। এতটুকু বলে থামে জঙ্কুক। পরক্ষণে ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে ইউনোর উদ্দেশ্যে প্রশ্ন করে বলল জঙ্কুক, কে পারবি না নেতা সাহেবের মনের শেষ ইচ্ছা পূরণ করতে? দ্রুত গলায় গমগমে উত্তর বসালো ইউনো। জি ভাই, পারবো। জঙ্কুকের বেপরোয়া কথাবার্তা ধাতস্থ হতে গলা ফাটা চিৎকার করে উঠল আফজাল। নিজের সর্বোচ্চ দিয়ে ছটফট করে বাঁচার জন্য ব্যর্থ হয় গলা ফাটিয়ে আর্তনাদ করে জঙ্কুকের কাছে ক্ষমা চায়, আহাজারি করে। আমার ভুল হয়ে গেছে জিয়ন সাহেব, প্লিজ আমাকে ছেড়ে দিন। জানি মারবেন না, আমি বুঝতে পারিনি বিষয়টি। আমি আর এমন করব না, সব কাজ কাম ছেড়ে দিব। তবুও জানি মারবেন না আমাকে। প্রাণ ভিক্ষা চাই আমার, প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। রাগে তীর তীর মেজাজে মুখ খুলল জঙ্কুক। তুই কি আমার বউ লাগোস যে বারবার অপরাধ করার পরেও ক্ষমা করে দিব? হ্যাঁ, আর্তনাদ করে উঠল আফজাল। প্লিজ জিয়ন সাহেব, আমার বউ বাচ্চা আছে বাসায়। আমার টাকা পয়সা সম্পত্তি না থাকলে তারা পথে নেমে আসবে জিয়ন সাহেব। আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। প্লিজ এমনটা করবেন না প্লিজ। উফ, তুই তো সাংঘাতিক প্যারাময় মানুষ। তোর পরিবার পরিবার আর অন্যের পরিবার কিছুই না। নিজের পরিবারের প্রতি এত দরদ থাকলে অন্যের পরিবার নিয়ে খেলা উচিত না। এই ইউনো নেতার মুখে টেপ লাগাতো। এই নেতা আমাকে পেড়া দিচ্ছে। জঙ্কুকের কথায় ইউনো দ্রুত পায়ে এগিয়ে এসে আফজালের মুখে টেপ লাগায়। থেমে নেই, মুখ বন্ধ থাকলেও শরীর ঝাঁকাচ্ছে জোরতালো ভাবে সে। ছটপটে ভঙ্গিতে গুঙানোর শব্দ তুলছে জঙ্কুকের সামনে। জঙ্কুক দেখলো না সেসব। আয়েশি ভঙ্গিতে নিজের চেয়ারে হেলিয়ে পড়ে জঙ্কুক দুহাত ভাঁজ করে মাথার পিছনে ঠেকায়। উপরে ছাদের দিকে তাকিয়ে অত্যন্ত হতাশ গলায় বলল আফজালের উদ্দেশ্যে জঙ্কুক, জানিস একটা বউ আমারও আছে, তোর মতোই করে। বাচ্চা নেই, সংসারও নেই আমার, কারণ বাতিল বউ হয় সে আমার। সাংঘাতিক বাড়াবাড়ি রকমের মেয়েটা, তোর মতোই কথা শোনে না সে আমার। কিন্তু তারপরেও শাস্তি দিতে পারি না তোর মতো করে। আটকে যায় মেয়েটার মিষ্টি চেহারার দিকে তাকালে। আমি হলাম গ্যাংস্টার মানুষ। প্রেম ভালোবাসা বিয়ে কোনোটাই যায় না গ্যাংস্টার জীবনের সাথে আমার। কিন্তু মেয়েটাকে বুঝিয়ে পারি না। আমার সবটা জুড়ে বিচরণ তার। অবাধ্য মনের কারণ সে। আজকাল মনে হচ্ছে আমার গ্যাংস্টার চরিত্রে কলঙ্ক দাগ পড়ে যাচ্ছে। আমাদের গ্যাংস্টার জীবনে দুর্বলতা রাখতে নেই, তাই মেয়েটাকে এড়িয়ে চলতে হবে আমার। কথাগুলো বলে ঠিক হয়ে বসে জঙ্কুক। আফজালের ভয়ার্ত দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে। অত্যন্ত চিন্তিত গলায় আবারও পরপর প্রশ্ন করে বলে ওঠে জঙ্কুক, আচ্ছা আমার কি এই মেয়েটিকে এড়িয়ে চলতে হবে সাংঘাতিক ভাবে? ইগনোর করতে হবে তাকে? আমার কি আবারও ফিরে যাওয়া উচিত নিজ গন্তব্যে? এই মেয়ের মায়া থেকে বাঁচতে কি আবারও ছাড়তে হবে আমাকে বাংলাদেশ? পার্কিং লট থেকে নিজের চাবি আঙুলের প্যাচে ঘুরাতে ঘুরাতে জীবন বাড়িতে ফিরল সুগা। হাতের কিছু কাজ শেষ করে মাত্রই ফিরল সে। কাল বাদে পরশু ফিরবে লন্ডনে। তাই বিগত 2 দিন সে জীবন বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়। সকালে তের মাথার ব্যান্ডেজ ড্রেসিং করে ফ্রেশ হয়ে তারপর বের হয়েছিল নিজের কাজের উদ্দেশ্যে। সকল কাজ শেষ করতে করতে বিকেল 5টা বেজে যায়। এখন পরন্ত বিকাল। সুগা পার্কিং লটের রাস্তা ধরে এগোয় বাসার ভিতরে যাওয়ার জন্য। কিছুটা পথ এগোতে চোখে পড়ল তেকে। বাগানের এক পাশে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে কিছু একটা করার চেষ্টা করছে। সুগা তেকে দেখে মুহূর্তেই দারুণ হাসে নিজের মাঝে। বাসার ভিতরে না গিয়ে সোজা রাস্তা ধরে তের উদ্দেশ্যে। কিছুটা পথ এগোতেই চোখে পড়ল তে কাঁচা হাতে প্রজাপতি ধরার চেষ্টা করছে বাগানের মধ্যে। সুগা নিঃশব্দে হেসে উঠে তের বাচ্চামো দেখে।
কয়েক কদম এগিয়ে যেতে আবারও বুঝতে পারে তে অসময়ে গোসল করেছে। সুগা চমকে ওঠে, দ্রুত নিজের হাতের ঘড়িটা দেখে নেয়। 5:17 বাজে। চট করে চোখ তুলে তাকায় তের পিঠ দ্বয়ের দিকে। ভেজা চুলের পানির ধারা তের পিঠ ভিজে, গায়ের কাপড়টা লেপটে আছে তের কোমরে পিঠে। সুগা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। তের শরীর অসুস্থ, এই অসময়ে গোসল করাটা তের মোটেও ঠিক হয়নি, বরং ক্ষতিকর। পুনরায় অসুস্থ হতে পারে, তাছাড়া কাটা ঘাতে পানির স্পর্শে তাজা হবে সেটা। সুগা চিন্তিত ভঙ্গিতে তাকায় সেদিকে। মেয়েটা পাগলামি করতে করতে নিজের ক্ষতি করে বসলো শেষে। টেনশনের সহিত সুগা আর কিছুই লক্ষ্য করতে পারল না মেয়েটির। টেনশনে উত্তেজনায় দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকটাই। তপ্ত মেজাজে মেয়েটির হাতের কবজি টেনে ধরে নিজের সাথে মেশায়। আকস্মিক ঘটনায় মেয়েটি হুমড়ি খেয়ে পড়ল সুগার বুকে। চোখ তুলে তাকানোর আগে সুগা কোমর চেপে ধরে মেয়েটির। অপদস্থ হয়ে মেয়েটি ছটফট করতে মুখ খুলল সুগা। শাসিত কণ্ঠে বলল, সবকিছুতে এতটা পাগলামো কিসের তোমার? এই অসময়ে গোসল করলে কেন? মাথার আঘাতটা পুনরায় তাজা হলো তোমার বোকামির জন্য। আমার সুগার বাক্যগুলো ইতি ঘটানোর আগে ছটপট ভঙ্গিতে মুখ খুলল মেয়েটি। রাগী সুরে বলল, ছাড়ুন আমাকে অসভ্য লোক। মেয়েটির কথায় মুহূর্তেই চমকে ওঠে সুগা। অপদস্থ হয়ে হাতের বাঁধন ঢিলে করতে ছিটকে বেরিয়ে আসে জিমিন। সুগার দিকে রাগে কটমট করে তাকায়। ফুসফুস করে নিজের রাগটা দমানোর চেষ্টা করে। সে কিছু বলবে তার আগে মুখ খুলল সুগা। ইতস্তত গলায় বলল, আপনি? ধৈর্যের বাঁধ ভাঙে জিমিনের। রাগে কটমট করে বলে ওঠে, আপনি অসভ্যদের মতো সব সময় জড়াজড়ি করেন কেন? জিমিনের কথায় মুহূর্তেই বিরক্তি প্রকাশ করলো সুগা। মেয়েটির আসার পর থেকে ভুলভাল অপ্রত্যাশিত কাহিনী ঘটে যাচ্ছে তার সাথে। তাকে ঘিরে সকল অনুভূতি প্রকাশ পাচ্ছে এই মেয়েটির উপর। এতে সে প্রচন্ড বিরক্ত। যাকে নিজের মনের সুপ্ত অনুভূতি প্রকাশ করতে চাচ্ছে তাকে করতে পারছে না, বরং তার জায়গায় এই মেয়েটির সাথে জড়িয়ে যাচ্ছে কাকতালীয় ভাবে। অবশ্য এতে সুগার কোনো দোষ নেই। সে কি ইচ্ছে করে কিছু ঘটাচ্ছে নাকি? সেটা তো অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটছে, কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবে এই মেয়েটিকে? সে তো ভুল বুঝছে তাকে। আর তাছাড়া এই ঘটনাগুলোর মধ্যে এক পক্ষে দেখা গেলে দোষটা তার নয়, বরং এই মেয়েটির সব দোষ এসবের মধ্যে। এমনিতেই সবকিছুতে তেতে ভাব এই মেয়েটির মধ্যে, তার উপর আবার তে জামা কাপড় পরে তার সামনে দাঁড়িয়ে আছে। এখন সে পিছন থেকে কিভাবে বুঝবে এটা তে নয় অন্য কেউ? কে বলেছে এই মেয়েটিকে তে জামা কাপড় পরে থাকতে? নিজের জামা কাপড় কি নেই তার? হ্যাঁ। সুগা চাপার আগে কিটকিট মেজাজে চট করে বলে বসলো, নিজের জামা কাপড় নেই, অন্যের জামা কাপড় কেন পরেছেন? সুগার হঠাৎ কটাক্ষ করা কথায় অপদস্থ হয় জিমিন। তেকে হসপিটালে দেখতে এসে নিজের জন্য জামা কাপড় আনতে পারেনি সে। উত্তেজনায় নিজের জামা কাপড় আনতে ভুলে গেছে জিমিন। তাছাড়া হসপিটাল থেকে নিজের মা বাবার সাথে ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তের জোড়াজড়িতে থাকতে হয় ওকে। কিন্তু এখন নিজের জামা কাপড় না থাকায় বাধ্য হয়ে তের জামা কাপড় পরেছে। তাছাড়া দু বোন তারা সবসময় একে অন্যের জামা কাপড় পরে বেড়ায়। এটা নিয়ে কখনো ঝামেলা বা বিভ্রান্ত হয়নি নিজেদের মাঝে। তেও নিজের বাড়িতে গেলে জামা কাপড় নিয়ে যায় না, উল্টো জিমিনের জামা কাপড়ই পরে থাকে সবসময়। জিমিনের তিক্ত রাগে মেজাজ বিগড়ে। তাদের দুই বোনের মধ্যে কখনো জামা কাপড় নিয়ে সমস্যা হয়নি, তাহলে এই অসভ্য লোকটার কি সমস্যা? তাকে কেন এই অসভ্য লোকটা কাপড়ের খোঁটা দিচ্ছে? ফাউল লোক একটা। আপনি শুধু অসভ্য ডাক্তার নয়, অসভ্য মানুষও বটে। আমার বাস চললে আপনাকে উগান্ডার টিকিট ধরিয়ে দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করতাম এই মুহূর্তে। আপনি সভ্য জাতি না, অসভ্য জাতি। তাই অসভ্য সমাজে বসবাস করা দরকার আপনার। মুহূর্তেই রাগে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় সুগা। জীবনে কখনো তাকে এমন ভাবে অসভ্য উপাধি দেয়নি কেউ, আর না কেউ খারাপ ব্যবহার করেছে। কিন্তু এই মেয়েটা কথায় কথায় তাকে অসভ্য বলে পরিচয় দিচ্ছে। সে কি অসভ্য? আপনি নিজের সীমা অতিক্রম করছেন মিস। এর বোন বলে আপনি রেহাই পাচ্ছেন এতক্ষণ যাবত, নয়তো অসভ্য বলার অভিযোগে আপনাকে বুঝাতাম অসভ্য কাকে বলে। একদম, আমিও দেখতে চাই এই অসভ্য ডাক্তার আর কতটুকু অসভ্যতামি করতে পারে। কথাগুলো বলে তপ্ত রাগে গম গম পায়ে হেঁটে চলে যায় জিমিন। পিছন থেকে রাগে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে সুগা। নেহাত মেয়েটা তীর বোন, নয়তো এতক্ষণ অসভ্য ডাকার কারণে ভয়ঙ্কর কাজ করে ফেলতো সুগা। বোঝাতো যে অসভ্যতার অসভ্যতামি কাকে বলে। জিমিন প্রচন্ড রাগে দপদপ করে প্রবেশ করলো তীর রুমে।
গল্পে মগ্ন ছিল সুজি ও তে। জিমিনের হঠাৎ রাগের আগমনে মনোযোগ ভঙ্গ হয় দুজনের। চোখ তুলে তাকায় জিমিনের রাগান্বিত ফেসের দিকে। মুহূর্তে চমকে ওঠে দুজন। কৌতূহল বশত কেউ কিছু বলবে তার আগে প্রচন্ড রাগে মুখ খুলল জিমিন। নিজের রাগ দমাতে না পেরে রাগে কটমট করে চিবোতে চিবোতে বলল জিমিন, আই সোয়ার তে, জীবনে কখনো এতটা অপমানিত হয়নি কারো সামনে। এই ঢাকায় এসে অসভ্য ডাক্তারের পাল্লায় পড়ে গেলাম আমি। কথা নেই বার্তা নেই, হুটহাট জড়াজড়ি করে সে। ইচ্ছে তো করছে অসভ্য ডাক্তারকে কাঁচা চিবিয়ে খাই, আমাকে আবার তোর জামা পরার দায়ে অপবাদ দিচ্ছে। উফ, এতটা অপমান সহ্য করা যায়? ছ্যাঃ। জিমিনের নাক মুখ ছিটকানো কথায় মুহূর্তে তাজ্জব বনে যায় উপস্থিত দুজন। গোল গোল চোখে তাকায় জিমিনের রাগান্বিত চেহারার দিকে। কি নিয়ে জিমিন এতটা রাগান্বিত সেই বিষয়টি বোধগম্য হচ্ছে না কারোর। তবে এতটা বুঝতে পারছে কারোর সাথে ভীষণ ঝামেলা হয়েছে জিমিনের। কিন্তু কার সাথে? মাথা নাড়ায় সুজি। সে কিছু বলবে তার আগে পাশ থেকে মুখ খুলল তে। অবাক স্বরে বলল, কি হয়েছে হাসের বাচ্চা? এতটা উত্তেজিত হয়ে কাকে বকছিস? কেউ কিছু বলেছে তোকে? ঝামেলা করেছিস কারোর সাথে? ঝামেলা আর আমি? লাইক সিরিয়াসলি? তোর শ্বশুর বাড়িতে যে অসভ্য ডাক্তারের আমদানি রয়েছে সেটা জানিস না তুই? তে মাথা নাড়ায়, চোখ পিট করে তাকায় জিমিনের দিকে। বিষয়টি বুঝতে পারছে না কাকে অসভ্য ডাক্তার বলছে জিমিন। তে জানা মতে এই জীবন বাড়ির প্রতিটা সদস্যই সভ্য জাতির মানুষ। তাহলে জিমিনের অসভ্য জাতি পেল কোথা থেকে? তবে হ্যাঁ, এই জীবন বাড়িতে জঙ্কুক ছাড়া তে জানা মতে আর কেউ নেই অসভ্য জাতির। তবে কি জঙ্কুক ভাইয়া কিছু করলো জিমিনের সাথে? তে মুহূর্তে আতঙ্কিত দৃষ্টি ফেলে জিমিনের উপর। তে কিছু বলবে তার আগে সুজি অত্যন্ত সন্দেহপূর্ণ দৃষ্টি নিয়ে প্রশ্ন করলো জিমিনকে, তুমি কার কথা বলছো জিমিন? এই বাড়িতে ডাক্তার তো সুগা ভাইয়া ছাড়া আর অন্য কেউ নেই, তাহলে তোমার ঝামেলা কার সাথে হলো? সোজা সাপটা উত্তর জিমিনের, ওই অসভ্য ডাক্তারের সাথেই হয়েছে। উত্তেজিত গলায় সাথে সাথেই বলল সুজি, মানে সুগা ভাইয়ার সাথে? বিরক্ত নিয়ে ছোট করে সম্মতি জানিয়ে বলল জিমিন, তে পিট করে সেদিকে তাকায়। জিমিন এতক্ষণ যাবৎ সুগা ভাইয়াকে অসভ্য ডাক্তার বলে বকবক করছিল, বিষয়টি মোটেও বোধগম্য ছিল না ওর। কিন্তু জিমিনের মুখে সুগার নামটা শুনে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় তে। কারণ তে জানা মতে সুগা ভাইয়া হলো একজন সুশৃঙ্খল সভ্যতার দারুণ পুরুষ। আর তার সম্পর্কে জিমিনের এমন বাজে মন্তব্য অবিশ্বাস্য তের কাছে। তে চিন্তিত ভাবনার মাঝে গলা ফাটিয়ে হো হো করে হেসে উঠল সুজি। নিজের পেট ধরে বিছানায় গড়াগড়ি করে হেসে যাচ্ছে সে। সুজির হঠাৎ এমন কাণ্ডে অপদস্থ হয়ে যায় তে ও জিমিন। কয়েক সেকেন্ড নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থাকে সুজির মুখ পানে। সুজি হাসান্বিত গলায় নিজের পেট ধরে বলে উঠল, আমার সভ্য সমাজের ভাইটাকে অসভ্য সমাজের ডাক্তার বানাই দিলে তুমি জিমিন? আমার ভাই কি জানে তার যে নতুন পদবি পাইছে জিমিন রানীর থেকে? সুজির কথায় থতমত খেয়ে যায় জিমিন। এতক্ষণ যাবৎ জানতো না সুগা সুজির বড় ভাই, কিন্তু বিষয়টি জানার পর যেন ইতস্তত বোধ করলো নিজের মাঝে। সুজি কি ভাবছে জিমিনকে নিয়ে বিষয়টি মাথায় আসতে চোখ ছোট ছোট করে তাকায় সেদিকে। ইস, এই জীবন বাড়িতে এসে যেন শেষ রক্ষাটা আর হচ্ছে না জিমিনের। একের পর এক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে ওকে। এত লজ্জাজনক পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে সে? না, তার আর এই জীবন বাড়িতে থাকা চলবে না। সাংঘাতিক লোকদের মাঝে কালই চলে যাবে তেকে নিয়ে সে। নিজের দেশ নিজের বাড়ি, সেখানে শান্তিটাও নিজের লাগে। উত্তেজনায় টানটান পরিবেশ, চারপাশে কালো অন্ধকার। মধ্যবিত্ত উঠানে এক পাশে এক মুঠো সোনালী আলোয় আলোকিত চারপাশ। 100 পাওয়ারের বাল্ব জ্বলছে টিনের ছাউনিতে। রাত 8টা কি 9টা। সেই আলোকে ঘিরে বসে আছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। থমথমে বিদ্রুপ পরিবেশ, তিক্ততা ঝেঁকে আছে উপস্থিত মুরব্বীগণের মধ্যে। গ্রামের মূল কেন্দ্রবিন্দু চেয়ারম্যান শামসুজ্জামান মাথা ঝুঁকে ধ্যানরত অবস্থায় বসে আছে। কিছু নিয়ে তীব্র ভাবনা চিন্তা চলছে নিজের মাঝে ওনার। উপস্থিত ছোট বড় সবাই ওনার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে উত্তরের আশায়। তারপর কি হবে সেটা জানার তীব্র আকাঙ্ক্ষা বিস্তার করছে সবার মাঝে। কিন্তু তিনি মতো সময় নিয়ে উত্তরটা গোছালেন নিজের মধ্যে। চোখ তুলে তাকালেন সামনের চেয়ারে বিধ্বস্ত অবস্থায় বসা শক্তপোক্ত সুঠামদেহের অধিকারী মানবীর দিকে। কত নীরব সেই দৃষ্টি। এত কিছুর পরেও বিন্দুমাত্র তেজ কমেনি ছেলেটির মধ্যে। ক্রুদ্ধ দৃষ্টিতে শক্ত হয়ে বসে আছে ঠাই জায়গায় ছেলেটি। নিজের সিদ্ধান্তে সে অটুট।
আর তাকে ঘিরে চারপাশে এত উত্তেজনার রেশ। উপস্থিত গ্রামবাসীর অনেকের মধ্যে রাগ ক্রোধে ফেটে পড়ছে এই ছেলেটিকে মারার জন্য, কিন্তু তারপরেও ছেলেটির সেদিকে খেয়াল নেই, বিন্দুমাত্র ভয় নেই নিজের মাঝে ছেলেটির। শামসুজ্জামান অত্যন্ত মুগ্ধ হলেন ছেলেটির দুর্দান্ত সাহসিকতা দেখে, কিন্তু মুখে আওড়ালেন না সেটি, কারণ এই মুহূর্তে ছেলেটিকে ঘিরে চারপাশের উত্তেজনা সামলাতে হবে ওনাকে। যদি এই ছেলেটি উপস্থিত গ্রামবাসী সবার কথা না মানে, তাহলে চেয়ারম্যান হিসেবে তাকে কঠিন শাস্তি দিতে হবে এই ছেলেটিকে। তিনি আরো একবার নীরব চোখ বুলালেন ছেলেটির দিকে, পরে অত্যন্ত গম্ভীর্য ভাব টানলো মুখে, গম্ভীরতা নিয়ে বলে উঠল ছেলেটিকে, আমাদের গ্রামের কিছু রীতিনীতি আছে যেটা তুমি ইতিমধ্যে কয়েকবার ভঙ্গ করেছো, আবার আমাদের গ্রামের ছেলেদের গায়েও হাত তুলেছো। এখন তারা হসপিটালে আছে। তারপর তোমার সাথেও দুইটি সুন্দরী মেয়ে আছে, একজনের সাথে তোমাকে নাকি অন্তরঙ্গ অবস্থায় পাওয়া গেছে, সেটা আমাকে জানালো গ্রামবাসী। যদিও আমি সচক্ষে দেখিনি বিষয়টি, তবে তুমি ভিন্ন দেশি বলে যে তোমার কোনো কথাই গ্রহণযোগ্য হবে না সেটাও না। আমি তোমার কথা মেনে নিলাম, ছেড়েও দেব তোমাদের, তাও যথেষ্ট সম্মানের সহিত, যদি তুমি আমাদের গ্রামবাসীর শর্তগুলো মেনে নাও তাহলে। নয়তো, দুহাত মুষ্টিবদ্ধ করে শক্ত গম্ভীর গলায় বলল ছেলেটি, নয়তো কি? তিনি আবারও চোখ আওড়ালেন ছেলেটির শক্ত হয়ে থাকা মুখের দিকে। ছেলেটি সাহসী, সাথে সাথে বেশ সুদর্শনও বটে। অত্যন্ত মায়াবী চেহারার অধিকারী এই ছেলেটি যে কোনো মানুষের নজর ও মন কাটতে সক্ষম। তিনি পুনরায় নিজেকে গম্ভীর করে তুলে বলে উঠলেন, তুমি অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান একজন পুরুষ, যেটা এতক্ষণে আমার সাথে সাথে গ্রামবাসীও বুঝে গেছে। তুমি যে নিজের বুদ্ধি খাটিয়ে এতক্ষণ যাবৎ গ্রামবাসীর ভিড়েও সুস্থ সাক্ষাৎ দাঁড়িয়ে আছো এবং কেউ তোমার কিছুই করতে পারেনি, সেখানেই তোমার বুদ্ধিত্বর পরিচয় পাওয়া যায়। গ্রামবাসী বেশিরভাগ মানুষই অল্প শিক্ষিত মানুষ, তারা হাতে কলমে ভাষা খুব কম বোঝে। যেটা বুঝে সেটা হলো আবেগ, ভালোবাসার কথা, যেটার দুটো দিক থেকে তুমি তাদের কষ্ট দিয়েছো। এখন তারা সবাই তোমার উপর প্রচন্ড ভাবে ক্ষিপ্ত, মারতে চায় তোমাকে। এতক্ষণ পর্যন্ত আমি এলাকাবাসীদের দমিয়ে রাখলেও বেশিক্ষণ সেটা পারবো না। তোমার সাথে সাথে মেয়ে দুটোরও কতক্ষণ যাবৎ সুস্থ থাকবে তাও বলতে পারছি না। তুমি বুদ্ধিমান ছেলে, তাই তোমাকে পুনরায় বুঝিয়ে বলার মতো কিছু দেখছি না আমি। এখন ভালো সেটাই হবে যদি তুমি গ্রামবাসীর দাবি মেনে নাও। এতক্ষণ যাবৎ ঠান্ডা মস্তিষ্কে পরিবেশটা সামলালেও ধীরে ধীরে যেন সুগার ধৈর্যের বাঁধ ভাঙছে গ্রামবাসীর উদ্ভট শর্তে। কিছুতেই নিজেকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। রাগে যেন ভেতরটা ফেটে ফেটে পড়ছে মুহূর্তেই। সেই সন্ধ্যা 6টা থেকে এই গ্রামবাসীর কাহিনী শুরু হয়েছে, এখন বাজে রাত 9টা। তারপরও তাদের ছাড়ার নাম নেই। আটকিয়ে রাখা হয়েছে জোরপূর্বক তাদের 3 জনকে। তারপর আবার ফালতু সব শর্ত, বিয়ে করতে হবে। সুগার রাগে হাতের মুষ্টি আরো শক্ত করে বিরক্তির নিঃশ্বাস ফেললো শব্দ করে। সুগা আজ বিকেলে তে আর জিমিনকে নিয়ে ঢাকা থেকে বের হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। তে আর জিমিনকে নিজের বাড়িতে রেখে আসার প্রধান দায়িত্বটা নিয়েছিল সুগা। সেই দায়িত্ব পালনের জন্য বিকেল 4টায় জীবন বাড়ি থেকে রওনা হয়েছিল সুগা তে আর জিমিনকে নিয়ে। ড্রাইভার সাথে আনেনি, সুগা নিজেই ড্রাইভ করেছিল গাড়ি। হঠাৎ করে রাস্তায় গাড়িটি আপনা আপনি থেমে যায়। সুগা গাড়িটি ভালো করে চেক করতে বুঝতে পারে গাড়ির মধ্যে তেল শেষ। গাড়িটিকে নিয়ে আসার সময় তেল আনছে কিনা সেটা চেক করেনি সে। অসময়ে গাড়ির তেল শেষ হওয়ায় বিরক্তি হয় সুগা। তে আর জিমিনকে বুঝিয়ে রেখে সে কিছু দূরে এগিয়ে গিয়েছিল তেলের খোঁজে। ব্যর্থ হয়ে ফিরে এসে দেখে তে জিমিনের বিধ্বস্ত অবস্থা। গ্রামের দুটো বখাটে ছেলে তে আর জিমিনকে উত্ত্যক্ত করছে, হাত ধরে টানাটানি করছে কোথাও নিয়ে যাওয়ার জন্য। এই দৃশ্য দেখে সুগার রাগটা কন্ট্রোল হয়নি, দক্ষ হাতে বেদম পেটালো ছেলে দুটোকে। এরই মধ্যে একটি ছেলে এসে আঘাত করে বসলো জিমিনের পায়ে। পায়ে আঘাতে ছটফট করে উঠলো জিমিন। সাথে সাথে ছেলে দুটোকে ছেড়ে জিমিনকে কোলে তুলে নিল সুগা। বেশি কিছু ভাবলো না সে, এই মুহূর্তে জিমিনের রক্ত পড়া দ্রুত বন্ধ করতে হবে। তাই হসপিটালের উদ্দেশ্যে গ্রামের ভিতর প্রবেশ করলো সাহায্যের জন্য। কিন্তু হলো তার বিপরীত। বকাটে ছেলে দুটো সেখানেও হাজির হলো। সুগাকে আঘাত করতে গিয়ে আবারও আঘাত করলো জিমিনের পায়ে। সুগার রাগের বসে জিমিনকে রেখে আবারও বেদম পেটালো ছেলে দুটোকে। এবার আর ছেড়ে দেয়নি, বরং ছেলে দুটোকে জানে মেরে ফেলার উপক্রম করলো সুগা। খানিকটা সময়ের ব্যবধানে গ্রামবাসী এসে সেখানটায় হাজির হয় এবং বাঁচায় ছেলে দুটোকে। সুগা কিছু বলার আগে ছেলে দুটো ব্যথায় কাতরিয়ে মিথ্যে কাহিনী সাজিয়ে জানালো গ্রামবাসীদের সুগা নাকি 2 মেয়েকে নিয়ে এই গ্রামের মধ্যে এসেছিল ফষ্টি নষ্টি করতে। ছেলে দুটো নাকি বাধা দেওয়ায় সুগা তাদের বেদম পেটালো। তখন গ্রামবাসী আর সুগার কথা শুনলো না, বিশ্বাস করলো না। বিশ্বাস করেছিল বকাটে ছেলে দুটোর কথা। আর সেই কাহিনীকে ঘিরেই এই জনসভা বসানো হয়েছে সুগার বিরুদ্ধে।
আর এটা চলছে বিগত 3 ঘন্টা ধরে। হাঙ্গামা হইচই, চিৎকার চেঁচামেচি, এতক্ষণ যাবৎ সবকিছু চলে যাচ্ছে তার সাথে। সুগা কথাগুলো ভেবে তিক্ততার দীর্ঘ নিঃশ্বাস ফেললো, দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগটাও কন্ট্রোল করলো। এই মুহূর্তে রাগ করা মানেই বিপদ। সুগা একা থাকলে তাও একটা কথা ছিল, কিন্তু সে একা নয়, সাথে আছে তে ও জিমিন। তাই বোকামি করা যাবে না মোটে। এলাকাবাসী সুগার কিছু করতে না পারলেও তে ও জিমিনের ঠিকই ক্ষতি করে বসতে পারে। সুগা সবটা ভেবে নীরব ভঙ্গিতে তাকায় চেয়ারম্যান শামসুজ্জামানের দিকে। পরে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ফাজলামো পেয়েছেন আপনারা? সবকিছু এত সোজা মনে হয় আপনাদের কাছে? চিনেন আমাদের? জায়গায় বসে থেকে একটা ফোনের মাধ্যমে আপনার পুরো গ্রামবাসীর নাজেহাল অবস্থা করে ফেলতে পারি আমি। পুরো গ্রামবাসী সারা জীবন থানা পুলিশ কোর্ট কাচারি করেও রেহাই পাবে না চেয়ারম্যান সাহেব। আর তাছাড়া কতবার বলবো, মেয়ে দুটোর মধ্যে একজন আমার ফিয়ন্সি হয়, তবুও বিশ্বাস হচ্ছে না আপনাদের? এখন আমার পরিবারকে না জানিয়ে হুট করে বিয়েটা করাও সম্ভব নয়। আমার পরিবার কষ্ট পাবে সেটাতে। আর রইলো আমাকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া, তো সেটা নিয়েও আমি বেশ কয়েকবার বুঝিয়েছি আপনাদের যে আমার ফিয়ান্সির বোনের বাম পায়ে প্রচন্ড আঘাত পাওয়ায় আমি বাধ্য হয়ে তাকে কোলে নিয়েছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, এবং মেয়েটিকে কোলে নিয়ে গ্রামের ভিতরে প্রবেশ করি, কিন্তু পথের মধ্যে আপনারা সবাই আমাদের আটক করে দিলেন। আর তাছাড়া আপনাদের এলাকার ওই ছেলে দুটোর জন্যই আজ এই অবস্থা হয়েছে জিমিনের। অসভ্যতামি করছিল আমার ফিয়ান্সে ও তার বোনের সাথে, আর আমি সেই বিষয়টিকে কেন্দ্র করে বেদম মারলাম তাদের। ইচ্ছে প্রবল ছিল ছেলে দুটোকে জানে মেরে ফেলার, দয়া দেখিয়ে ছেড়ে দিয়েছিলাম তখন। আর এখন তাদের হাতেই আমার ফিয়ান্সে ও তার বোনকে তুলে দিতে বলছেন চেয়ারম্যান সাহেব? আপনার মনে হয় না এবার বাড়াবাড়িটা বেশি বেশি হয়ে যাচ্ছে? সুগার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনলো উপস্থিত সবাই, কিন্তু কানে তুলল না কেউ। চেয়ারম্যান শামসুজ্জামান কিছু বলবে তার আগেই পাশ থেকে বলে উঠল বয়স্ক বৃদ্ধ লোকটি, এই পুলা শৈলের জোর দেহাস আমরার লাগে? আমরার গ্রামের থাইকা কস আমরা গ্রামের পোলারে জানে মাইরা লাইবি? আমরা কি খুদি খুদি বয়া রইছি? এমন সাহস দেখাস আমরার লগে? সুগা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লোকটির দিকে। বয়স্ক লোক, ঢিল ঢাল সাদা পুরাতন একটা পাঞ্জাবি পরা লুঙ্গির সাথে, মুখ ভর্তি লাল লাল দাড়ি, হয়তো মেহেদি দিয়ে পাকনা দাড়ি লাল করে রেখেছে। সুগা বেশ বুঝতে পারলো এখানে উপস্থিত কেউই তার কথাগুলো কানে নিচ্ছে না, বরং তারা নিজেদের সিদ্ধান্তে আটকে আছে। সুগা বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগেই আবারও পাশ থেকে অন্য একজন বয়স্ক বৃদ্ধা লোক মুখে পান চিবোতে চিবোতে বলে উঠল, এই পোলার এত কথা শোনার কোনো দরকার আছে চেয়ারম্যান? আমরা গ্রামবাসী যা কমো তাই শুনবো। এই পোলা অতলা কথা কইয়া তাড়াতাড়ি বিয়াটা কইয়া দাও চেয়ারম্যান। আমরার এলাকার পোলার লগেই দাও বিয়াটা, তাও কাহিনী শেষ করো। 3 ঘন্টা ধইরা বয়া রইছি এখানে, তামাশা দেখতাছি এই পোলার। এখন আমার কামড়াটা ব্যথা করতেছে, বাইক জামুগা, আমার পাওয়ের বাতের ব্যথা আবার শুরু হইতাছে। তাড়াতাড়ি শেষ করো তামাশাটা। বৃদ্ধা মুরব্বী রসিয়ে রসিয়ে কথায় মুহূর্তেই সজোরে সম্মতি জানালো এলাকাবাসী। তীক্ষ্ণ গর্জে জানালো তে আর জিমিনের বিয়েটা করিয়ে দিতে আঘাতপ্রাপ্ত ছেলে দুটোর সাথে। সুগার বুক কেঁপে উঠল মুহূর্তেই। এটা কিছুতেই হতে দিবে না সে। সুগা অস্থির ভঙ্গিতে হুমকি স্বরূপ বলে উঠল, মাথা ঠিক আছে আপনাদের কারু? আপনাদের ধারণা আছে আমরা কারা আর কি করতে পারি আপনাদের গ্রামের সাথে? আপনারা যে আমাদের আটকে রেখেছেন এবং জোরপূর্বক বিয়ে দিতে চাচ্ছেন, তার জন্য আইন আপনাদের কতটা ভয়াবহ শাস্তি দিতে পারে সেই ধারণা আছে আপনাদের কারু? আমরা এখান থেকে ছাড়া পাওয়ার পর আপনাদের কি হাল করব আমি, সেই ধারণা একটাবারও করছেন কেউ? সুগার কথাগুলো পছন্দ হলো না কারো। উপস্থিত সবাই বিদ্রুপ দৃষ্টিতে তাকালো সুগার উপর। তার রেস্ট নিয়ে পাশ থেকে কয়েকটি লাঠিয়াল ছেলে রাগে তেড়ে আসতে চাইলো সুগাকে মারতে। মারামারি নিশ্চিত, এতে করেও সুগার ভাবাবেগ হলো না বিন্দুমাত্র। চেয়ারম্যান শামসুজ্জামান দ্রুত উঠে থামিয়ে দেয় লাঠিয়াল ছেলেগুলোকে, পরিস্থিতিটা সামলে নেয় এবং ধমকের স্বরূপ বলে ওঠে এই মুহূর্তে চুপ থাকতে। তিনি কথা বলছেন। পুনরায় গিয়ে বসলেন নিজের জায়গায়। অত্যন্ত হিটমিট মেজাজে বলল, দেখো ছেলে, পুলিশ, টাকা, ক্ষমতা আপাতত কোনো কিছু তোমাকে রক্ষা করতে পারবে না এই মুহূর্তে, কারণ গ্রামবাসী প্রচন্ড রাগান্বিত তোমার উপর। তুমি এই এলাকায় ঢুকেছো মেয়ে নিয়ে, তাও আবার অশ্লীল ভঙ্গিতে। চেয়ারম্যান হয়ে আমি আমার গ্রামের ভবিষ্যৎ নিয়ে আগে চিন্তা করব, এটাই স্বাভাবিক। এই মুহূর্তে এই জনসভায় তোমার সামনে উপস্থিত আছে ছোট বড় সব মিলিয়ে প্রায় 1000-1200 মতো মানুষজন হবে। এখন তুমি একা হয়ে নিশ্চয় বোকামি করে সবার সাথে জোর দেখিয়ে লড়াই করতে যাবে না, তাই না?
যদি করতে চাও তাহলে আমি আর বাধা দিব না কাউকে, তবে তোমাকে মেরে যে মেয়ে দুটোকে গ্রামবাসী আটকিয়ে রাখবে এটাও নিশ্চিত। এখন ডিসিশন তোমার, যাও গিয়ে লড়াই করো 1200 মানুষের সাথে, আর নয়তো বুদ্ধিমান ছেলের মতো আমাদের কথা মেনে নাও। সুগা থমকে যায় মুহূর্তেই, সারা শরীর হিম হয়ে কাঁটা দিয়ে ওঠে। এতক্ষণ যাবৎ শক্ত থাকা হাতটি মুহূর্তেই নরম হয়ে যায়। সুগা নিজের জন্য চিন্তা করছে না, সে চিন্তা করছে তে ও জিমিনকে নিয়ে। এই বাজে পরিস্থিতিতে যদি সুগা গ্রামবাসীর কথা মেনে না নেয় তাহলে তে ও জিমিন দুজনকেই হারাতে হবে তাকে, সেটা সে কখনোই চায় না। হারানোর ভয়ে সুগার শক্তপোক্ত শরীরটা মুহূর্তেই মৃদু কেঁপে ওঠে, সেই সাথে কেঁপে ওঠে সুগার বুক। অস্থির উত্তেজনায় কম্পিত হচ্ছে কলিজা সহ। বিগত 3 ঘন্টা যাবৎ তে ও জিমিনকে দেখতে পাচ্ছে না সুগা। গ্রামের মহিলারা জোরপূর্বক সুগার থেকে জিমিন ও তেকে ছাড়িয়ে নিয়ে গেছে গ্রামে আসার পরপরই। তাই সুগা জানা নেই তারা দুজন এখন কেমন আছে, ভালো আছে নাকি গ্রামের মহিলারা কিছু করছে তাদের সাথে। এক মুহূর্তের জন্য সুগার মনে উকি দিল জিমিনের পায়ের অবস্থাটা জানার জন্য। বাম পায়ের গভীর আঘাত, ছটফট করছিল মেয়েটা, অঝোর রক্তপাত হচ্ছিল পায়ের মধ্যে। আচ্ছা, এখন কি মেয়েটা ঠিক আছে নাকি প্রচুর রক্তপাতে বেহুশ হয়ে গেছে মেয়েটা? সুগা মনে মনে নিজেকে তীব্র ধিক্কার জানালো। সামান্য দুটো মেয়েকে সে সেফ রাখতে পারলো না। সুগার মাঝে তীব্র অপরাধবোধ সৃষ্টি হলো অনেকটা, কিন্তু সুগাকে যেতে দিল না কেউ জিমিন ও তের কাছে। অখ্যাত সুগা রাজি হলো বিয়ে করতে তেকে। মনে মনে ভাবলো একদিন তো সে এমনি তেকে বিয়ে করে নিত, আজ না হয় পরিস্থিতির দায় বিয়েটা করে নি। তাছাড়া সবচেয়ে বড় পাওয়া হলো ভালোবাসার মানুষটিকে সে বিয়ে করছে, অন্য কাউকে নয়। সুগা শান্ত হলো, সেই সাথে শান্ত হলো সুগার অস্থির তোলপাড় মন। ঠান্ডা মেজাজে সম্মতি জানালো এলাকাবাসীর কথায়, মেনে নিল গ্রামবাসীর দেওয়া সব শর্ত। আমি আপনাদের দেওয়া সব শর্ত মেনে নিলাম চেয়ারম্যান সাহেব, তবে আমারও একটা শর্ত আছে। আমার ফিয়ান্সি ও তার বোনের সাথে আমার দেখা করতে দিতে হবে একটু। আমি দেখতে চাই তারা সুস্থ আছে কিনা। সুগার কথায় মুহূর্তে সবাই মেনে নেয়, আপত্তি করলো না কোনো কিছুতে। চেয়ারম্যান শামসুজ্জামান সম্মতি জানিয়ে বলল, সমস্যা নেই, মেয়ে দুটো আপাতত ঠিক আছে, টেনশনের কিছু নেই। তবে একটা মেয়ের অবস্থা একটু খারাপ, বিশেষ করে তার বাম পায়ের অবস্থাটা। আমাদের গ্রামে বিশেষ কোনো হসপিটাল নেই, তাই ডাক্তার এখনো দেখানো হয়নি, তবে ফার্মেসির ডাক্তার দেখানো হবে মেয়েটিকে। রক্ত চেয়ারম্যান শামসুজ্জামান কথাগুলো শেষ করার আগে উত্তেজিত ভঙ্গিতে বলে উঠল সুগা, শিট, তার কোনো দরকার নেই চেয়ারম্যান সাহেব, আমি নিজেই একজন ডক্টর, আমি দেখে নিব তাকে। আপনি শুধু আমার বলার ওষুধগুলো ফার্মেসি থেকে আনিয়ে দিন তাহলেই হবে। প্লিজ আমার এতটুকু কাজ করে দিন। মেয়েটার বাম পায়ের ক্ষতটা বেশ গভীর, দ্রুত চিকিৎসা দরকার। এমনিতেই এসব ঝামেলার জন্য বেশি দেরি হয়ে গেছে। 3 ঘন্টা ধরে মেয়েটি পায়ের ব্যথায় ছটফট করছে, প্লিজ আমাকে ওদের কাছে নিয়ে চলুন। উপস্থিত জনসভার হইচই বেড়ে ওঠে, কানাকানি ফিসফিস শব্দ হয় জোর তালে। সুগার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না তারা। চেয়ারম্যান শামসুজ্জামান বিষয়টি বুঝে সবাইকে শান্ত করলেন। পর মুহূর্তে সুগাকে বলে উঠল, আগে বিয়েটা করে নাও, তারপর মেয়েটির সেবা করো, কেউ আটকাবে না। পাগল হয়ে গেছেন আপনারা? একটা মেয়ে অসুস্থ অবস্থায় 3 ঘন্টা ধরে পায়ের ব্যথায় ছটফট করছে, আমি ডাক্তার হয়েও তাকে চিকিৎসা করতে পারছি না। আপনাদের কাছে কি মানুষের জানের চেয়ে এই বিয়েটা বড় হয়ে গেছে? মানবতা বলতে কিছু নেই আপনাদের মধ্যে? সুগার অসহায়ত্বের সুযোগ দিল পাশের সেই লাঠিয়াল ছেলেটি, জোর গলায় বলল, না, নেই মানবতা টানবতা, তোর আছে যা, এখন বিয়েটা তাড়াতাড়ি কর, নইলে থাক তুই এখানে বইয়া। তারপরও বিয়ে না করাইয়া মাইয়ার কাছে যাইতে দিতাম না। তুই বিয়া করতে দেরি করবি তো আমরাও দেরি করবো, তারপরও যাইতে দিতাম না তোরে। সুগার রাগ বাড়ে তরতর করে, অশিক্ষিত মূর্খ বলদের সমান। তাদের বুঝিয়েও কোনো লাভ নেই, তারা বুঝবে না, বরং উল্টো হামলা করে বসবে। সুগা কিছু বলার আগে পাশ থেকে বলে উঠল চেয়ারম্যান শামসুজ্জামান। তিনি অত্যন্ত গম্ভীর মুখ করে বলে উঠল, কথা বাড়িয়ে লাভ নেই ছেলে, তোমার কথা কেউ আপাতত শুনবে না। তাছাড়া আমরা তোমাকে কিছুক্ষণ আগেই সম্মতি দিয়েছি মেয়েটির সাথে দেখা করার, তবে সেটা বিয়ে করার পর। মসজিদের ইমাম সাহেব এখানেই বসে আছে, তিনি তোমার সাথে তোমার হবু বউয়ের বিয়েটা পড়াবেন এখন। তাই তুমি কথা না বাড়িয়ে দ্রুত বিয়েটা করে নাও এবং আহত মেয়েটার কাছে চলে যাও। মেয়েটার ভালো চিকিৎসা দরকার। আমি ফার্মেসি থেকে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আনানোর ব্যবস্থা করছি, ততক্ষণে তুমি বিয়েটা করে নাও। দেরি করলে অসুস্থ মেয়েটার ক্ষতি হবে, অন্য কারো না। মানবতাহীন মানুষের কথায় গা জ্বলে ওঠে সুগার। রাগে সারা শরীর তরতর করে কাঁপছে, ইচ্ছে করছে সব কয়টাকে নিজের হাতে শাস্তি দিতে। সুগার রাগের মধ্যে দিয়ে কানে আসলো মসজিদের ইমাম সাহেবের গম গম করে বলা কিছু বাক্য। সুগার চোখ তুলে সেদিকে তাকাতেই ইমাম সাহেব বলে উঠল, বাবা বলেন কবুল।
সুগা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইমাম সাহেবের দিকে। পাত্রপাত্রীর বাবার নাম, পাত্রপাত্রীর নিজের নাম জিজ্ঞাসা না করেই তাকে সোজা কবুল বলতে বলছে। এ কেমন বিয়ে দিচ্ছে তারা সুগার? সে যতদূর জানে এসব ছাড়া তো বিয়ে হওয়ার কথা না। তাহলে সন্দেহপূর্ণতা নিয়ে প্রশ্ন করলো সুগা ইমাম সাহেবের দিকে। পাত্রপাত্রীর নিজের নাম, বাবার নাম ছাড়া কি বিয়ে হয় ইমাম সাহেব? এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেলেন ইমাম সাহেব। নিজের হাতে থাকা বিয়ের রেজিস্ট্রি কাগজে চোখ বুলিয়ে বলল, পাত্রপাত্রী নিজের নাম, বাবার নাম তো লেখা আছে এখানে। এই নামগুলো নিয়েই তো বিয়েটা পড়াচ্ছি আমি। সুগার মনে তীব্র সন্দেহ জাগলো। কার না কার নাম নিয়ে সুগার বিয়ে দিচ্ছে তারা আল্লাহ হয় জানে। তাছাড়া সুগা তো এখন পর্যন্ত কাউকে বলেনি নিজের নামটা। তাহলে আমি এখন পর্যন্ত কাউকে নিজের নামটা বলিনি ইমাম সাহেব। তাহলে আপনি কোথায় পেলেন আমার নাম ঠিকানা? পাশ থেকে দ্রুত গলায় বলে উঠল চেয়ারম্যান শামসুজ্জামান, আমি দিয়েছি তোমার নাম ঠিকানা। তোমার ওয়ালেটে ভিজিটিং কার্ডে তোমার নাম ঠিকানা ছিল, সেটাই দিয়েছিলাম। আর রইলো তোমার ফিয়ন্সের নাম। তাহলে সে নিজেই বলেছে, আমি মহিলা দিয়ে জিজ্ঞাসা করেছিলাম। মেয়ের নাম কিম তেয়ংতে আর বাবার নাম কিম নামজুন আরেম। বাকি আর কিছু জানার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না মিস্টার সুগা। সুগা আর কিছু নিয়ে মাথা ঘামালো না। যেহেতু তের সাথে তার বিয়েটা হয়ে যাচ্ছে, সেহেতু আর কিছু দেখার প্রয়োজন হলো না তার। আপাতত দ্রুত বিয়েটা সেরে এখান থেকে সোজা ঢাকা ফিরতে চায় সুগা। জিমিনকে ভালো চিকিৎসা দেওয়া দরকার। আজ এত কিছুর পর কোনোভাবে তে আর জিমিনকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যাবে না। তাহলে বড়সড় ঝামেলায় পড়বে আবারও। জিমিনের অবস্থাটা করুন। তাই চেয়ারম্যান শামসুজ্জামানের কথায় সুগা মুহূর্তেই চুপ করে গিয়ে শান্ত ভঙ্গিতে বসে রইল। ইমাম সাহেবের কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে কয়েক সেকেন্ড লম্বা একটা দম নিয়ে ঠান্ডা ভেজা গলায় বলল, কবুল। পাশ থেকে মুরব্বীরা একত্রে শব্দ করে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সময় নিয়ে বিয়েটা সম্পূর্ণ হলো। সুগাকেও নিয়ে যাওয়া হলো তের কাছে। তে ভয়ার্ত ভঙ্গিতে জিমিনকে আঁকড়ে ধরে বসে আছে। জিমিন বিধ্বস্ত অবস্থায় ঢলে পড়ে আছে তের বুকে। নিজের দুহাতে তের কোমর আঁকড়ে ধরা, বেহুশ হয়নি, হুঁশেই আছে। নিবু নিবু চোখে আওড়াচ্ছে সবকিছু। সুগা টিনের ছোট ঘরটিতে প্রবেশ করতে চোখ পড়ল তে ও জিমিনের বিধ্বস্ত চেহারা। থমকে যায় সুগা, বুক কেঁপে ওঠে মুহূর্তেই। নিজের আপনজনদের রক্ষা করতে অনেকটাই সময় লেগেছে তার। সুগা অসহায় দৃষ্টিতে তাকায় সেদিকে। ভয়ে শুকিয়ে যাওয়া মুখ দুটোকে দেখে কাতর দৃষ্টিতে। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে দ্রুত এগিয়ে যায় তে ও জিমিনের কাছে। চেয়ার টেনে বসে তে ও জিমিনের সামনে। সাথে সাথে সুগার প্রশস্ত বুকে ঢলে পড়ে জিমিন ও তে একত্রে। ভয়ে আড়ষ্ট হয়ে ফুপিয়ে কেঁদে ওঠে দুজন একত্রে। সুগা নিজের ঠোঁট কামড়িয়ে স্থির হয়ে বসে থাকে। বুঝতে পারে তে ও জিমিনের সাংঘাতিক ভয়ের কারণটা। এতক্ষণ যাবৎ অপরিচিত মানুষদের মাঝে নিজেদের অসহায় মনে করছিল তে ও জিমিন। কান্নাও করেছিল ভীষণভাবে। অনুরোধও করেছিল তে গ্রামের মহিলাদের যে তাদের সুগার কাছে যেন যেতে দেওয়া হয় এজন্য। কিন্তু কেউ দেয়নি, বরং তে ও জিমিনকে ভয় দেখিয়ে ধমকিয়ে বসে রেখেছিল এতক্ষণ যাবৎ গ্রামের বয়স্ক মহিলারা। তাই এখন হুট করে সুগাকে নিজেদের সামনে দেখে আশ্বস্ত হয় দুজনেই। নিজেদের ভরসার স্থল সুগাকে মনে করে মুহূর্তেই দুজনেই সুগাকে ঝাপটে ধরে ভয়ে। সুগা সম্পূর্ণ বিষয়টি বুঝে ভরসার হাত রাখলো তে ও জিমিনের মাথার উপর।